কৃষাণুর পাঠশালাতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ক্লাস 5 এর 16 নম্বর স্কুল মেদিনীপুর কলেজিয়েট স্কুল 165 পেজ, সেগুলো সবগুলো অঙ্ক করে দেখাবো। সো তোমরা দেখো, প্রথম প্রশ্নটা আছে, পিরামিডের ভূমিতলের বাহু সংখ্যা n হলে পিরামিডের তল সংখ্যা কত? দেখো, এই আমার হাতে একটা পিরামিড আছে, তো এইটা ভূমি সংখ্যা কত? একটা, দুটো, তিনটে পিরামিডের মানে বাহু সংখ্যা বলে, পিরামিডের বাহু কটা, মানে এটা তো ভূমির বাহু কটা? একটা, দুটো, তিনটে যদি তোমার বাহু সংখ্যা হয় ভূমির, তাহলে আমার তল কটা হচ্ছে? নিচের একটা তল, দুটো, তিনটে, চারটে। তাহলে আমার যে কটা ভূমি থাকে, মানে ভূমির তল যে কটা থাকে তার থেকে এক বেশি হয়। তাহলে এখানে তো আমার বলে দেয়নি 3 বা 4, কোনো সংখ্যা তো বলে দেয়নি, এখানে বলেছে আমার n সংখ্যা। তাহলে একের ক বলেছে আমার পিরামিডের ভূমিতলের বাহু সংখ্যা n বলেছে। n যদি n না হয়ে, ধরো এখানে 3, 4, 5 কিছু একটা দিত, তাহলে তার থেকে তল সংখ্যা মানে বাহু যে কটা হয়, ভূমির তল যে কটা, মানে ভূমির তলের বাহু যে কটা হয়, তল তার থেকে একটা বেশি হয়। তাহলে এখানে আমার ভূমিতলের বাহু সংখ্যা n, তাহলে তল কটা হবে? তার থেকে এক বেশি হবে। ঠিক আছে, এখানে দেখো এই ভূমির তলের বাহু কটা? একটা, দুটো, তিনটে, আর তল কটা? তাহলে একটা, দুটো, তিনটে, চারটে ভূমিতলের বাহু সংখ্যা, তার থেকে একটা বেশি হয় তল। ঠিক আছে, তাহলে প্রথমটা কি উত্তর হলো? প্রথমটাতে উত্তর পেলাম n + 1। দুই এর খ, একটা প্রিজমের ভূমিতলের বাহু সংখ্যা m বলেছে। এবার ধরো প্রিজম যদি এরকম হয়, তিনটে বাহু সংখ্যা দিয়ে, একটা, দুটো, তিনটে, ধরো এই একটা প্রিজম, তো সেম ভাবে ধরো এটা যদি ভূমিতল তিনটে হয়, এটা মুছে দিই আমি, তো এরকম ধরো প্রিজম টাইপের হবে। তো এইখানে যে কটা হবে, বা ভূমি যতগুলো হবে, বাহু তার থেকে দুই বেশি হবে। ঠিক আছে, ভূমি যদি মানে ভূমির তল যদি তিনটে হয়, ধরো পিরামিড আমি যদি এই ত্রিভুজ আকারে নিই, তাহলে ভূমির তল তিনটে, তাহলে ভূমির তলের বাহু সংখ্যা তিনটে হলে প্রিজমের বাহু সংখ্যা, মানে প্রিজমের তল সংখ্যা তার থেকে সবসময় দুই বেশি হয়। তাহলে এখানে আমার ধরো 3 বা 4 বলে দেয়নি, এখানে আমার বলেছে m সংখ্যা হলো, m হলো আমার বাহু তলের সংখ্যা। তাহলে তার ভূমি মানে টোটাল তার তলের সংখ্যা কত হবে? এর থেকে দুই বেশি হবে, দুটো সবসময় বেশি হয়। তাহলে m প্লাস, ধরো যদি আমার এখানে 3 হতো, m না হয়ে বলতো যে আমার 3 বাহু সংখ্যা, মানে ভূমিতলের বাহু সংখ্যা 3, তাহলে আমার তল কটা হতো টোটালি? তার থেকে দুই বেশি হতো, 5 হতো। কিন্তু এখানে আমার 3 বলেনি, 3 এর বদলে m বলেছে। m মানে ধরো এখানে যে কোনো একটা সংখ্যা, 5 হতে পারে, 10 হতে পারে, 7 হতে পারে, সাপোজ যে কোনো কিছু। তো তার জন্য তার বদলে আমাকে m দিয়েছে, জাস্ট তোমাদের বিভ্রান্ত করার জন্য এই সব সংখ্যা দিয়েছে। ঠিক আছে, আর কিছুই না। তোমরা সবসময় মনে রাখবা যে প্রিজমের ক্ষেত্রে ভূমি যতগুলো হবে, ভূমির বাহু সংখ্যা যতগুলো হবে, তল তার থেকে দুটো বেশি হবে। আর পিরামিডের ক্ষেত্রে ভূমির তল মানে ভূমির তলের বাহু যতগুলো দিয়ে, মানে ধরো এখন যদি ভূমির তলের বাহু এরকম হতো, ঠিক আছে, তাহলে পিরামিডের টোটালটার তল হতো কটা? তার থেকে এক বেশি হতো, তাহলে 5টা হতো। তিনটে থাকলে, ত্রিভুজ আকার থাকলে, তাহলে ভূমির তলের সংখ্যা কটা? ওই তো তোমাদের ত্রিভুজটা তো দেখালামই। তাহলে ত্রিভুজ আকার থাকলে ভূমির তলের সংখ্যা হতো তার থেকে এক বেশি, 4টে। আর যদি 4টে ভূমির তল থাকতো, এই ভূমির একটা, দুটো, তিনটে, 4টে বাহু থাকতো, তাহলে টোটাল তল সংখ্যা কত হতো পিরামিডের? 5টা। এরকম যদি পঞ্চভুজ থাকতো, ভূমির বাহুটা থাকতো পঞ্চভুজ, তাহলে তোমার টোটালে ভূমির মানে বাহুর মানে তল সংখ্যা কটা হতো? তার থেকে এক বেশি, 6টা। এরকম ভাবে হয়। আর সেম ভাবে প্রিজমের ক্ষেত্রে তার দুই বেশি হয়। ওকে, বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে? ধরো গ নাম্বারটা, বৃত্তের এই ধরো একটা বিন্দু, এই পরিসীমার এই পাশ থেকে এই পাশে যেতে যায় সেটাকে বলে বৃত্তের হলো জ্যা। তাহলে এই দেখো, এই পাশে তো পরিসীমা, এই পাশের পরিসীমার থেকে এই পাশের পরিসীমা, আর যেটা কেন্দ্র দিয়ে যাবে সেটাই তো সব থেকে বড় জ্যা হয় না? তাহলে বৃত্তের বৃহত্তম জ্যা হলো বৃত্তের ব্যাস, এটাকে আবার ব্যাসও বলে, তাই না? বৃত্তের ব্যাস সবথেকে বৃত্তের বৃহত্তম জ্যা। নিরেট শঙ্কুর তল সংখ্যা কত? নিরেট হোক, ফাঁকা হোক, যাই শঙ্কু হোক, নিরেট কথাটা বলেছে শুধুমাত্র তোমাদের বিভ্রান্ত করার জন্য। এটা কত নাম্বার? আমি একের ঘ, ধরো এরকম টাইপের একটা শঙ্কু, যেমন ধরো তোমার টোপর, বিয়ের টোপর, আইসক্রিমের কোন, এগুলো তো সব শঙ্কু, তাই না? এই তাহলে শঙ্কুর তল সংখ্যা কত হয়? একটা নিচে তোমরা এইভাবে রাখতে পারো, আবার শুয়েও রাখতে পারো। তাহলে
এইভাবে একটা থাকে যেটা হলো সমতল, যেটাকে আমরা টোপর এইভাবে রাখি, আর একটা যদি শুয়ে রাখি তোমার কোনো কিছুর সাথে, তাহলে এই সারফেসটা থাকে, এটা হলো বক্রতল। ঠিক আছে, তাহলে দুটো তল, একটা সমতল একটা বক্রতল। তাহলে নিরেট শঙ্কুর তল সংখ্যা কত? 2টি। ক্লিয়ার? বাস। তারপর বলো শূন্যস্থান পূরণ করো 15 নাম্বার। এগুলো সব কিন্তু একের। শূন্যস্থান পূরণ করতে বলেছে কি, বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য 6 মিটার হলে জমিটির ক্ষেত্রফল কত? এটা বর্গাকার জমি, এই একটা বর্গাকার জমি বলেছে। বর্গক্ষেত্র, বর্গাকার মানে কি? বর্গাকার মানে হলো সেটাই যার হলো 4টে বাহু সমান। এইটা যদি 6 হয়, এটাও 6, এটাও 6, এটাও 6, তাহলে এর ক্ষেত্রফল কত? আমরা জানি ক্ষেত্রফল সমান সমান বাহু গুণ বাহু, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের বাহু, তো সব একই। তাহলে আমরা লিখব বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বাহু গুণ বাহু সমান সমান বাহু কত? 6, 6 গুণ 6 সমান সমান কত? 36। যখনই আমি ক্ষেত্রফল প্রকাশ করবো না, তখন কিন্তু এককটা হয়ে যাবে বর্গ এককে। তাহলে বর্গ কি বলে, সেমি তো, মিটার, সরি বর্গ মিটার। বোঝা গেল? তাহলে আমার বর্গক্ষেত্রের বাহুর সংখ্যা যদি 6 হয়, তাহলে বর্গক্ষেত্রের ভূমি সংখ্যা মানে ক্ষেত্রফল কত হবে? বাহু গুণ বাহু মানে 6 গুণ 6 36 বর্গ মিটার। বোঝা গেল? এটাকে আবার এইভাবে বোঝায় 6 এর স্কয়ার। ঠিক আছে, এগুলোকে বলে 6 এর মাথায় যেই সংখ্যা, এগুলোকে বলে স্কয়ার সংখ্যা। সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে, যেমন ধরো 6 কে 6 দিয়ে গুণ করলে সেটাকে বলে 6 এর স্কয়ার, 4 কে 4 দিয়ে গুণ করলে সেটাকে বলে 4 এর স্কয়ার। এগুলোকে স্কয়ার সংখ্যা বলে। যখন তোমরা যখন পরের ক্লাসে উঠবে তখন তোমরা এগুলো শিখবে। চলো এই পর্যন্ত মুছে দিই, পরের থেকে দেখো। একের ক হয়ে গেল। নেক্সট নম্বরে দেখো, লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে কি ধরনের সম্পর্ক? একের চ। ধরো একটা কাজ হচ্ছে, কাজে লোক সংখ্যা যত আর দিন সংখ্যা, সাপোজ তুমি ধরো একটা কাজ করছো, একটা তুমি বাড়ি বানাচ্ছ, বাড়িতে তুমি যত লোক লাগাবে তত তোমার দিন কি হবে? যত বেশি লোক লাগাবে কাজটা তত তাড়াতাড়ি শেষ হবে, তাই না? সেম ভাবে লোক সংখ্যা আর দিন সংখ্যার কি সম্পর্ক? তাহলে তুমি একটা বাড়ি মানে বাড়ি বানাচ্ছ, যত তুমি লোক লাগাচ্ছ তত আমার দিনটা কিন্তু, যত বেশি লোক লাগাবে দিন কিন্তু আমার কম লাগবে। তাহলে আমার লোক বেশি লাগছে, বাড়াচ্ছি, দিনটা কিন্তু কমে আসছে, তাহলে একটা বাড়ছে একটা কমছে। তাহলে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক হলো। তারপরে একের ছ, চ হলো 6 নম্বরে কি বলেছে? ফাঁকা ঘরের সংখ্যা বসাও। ওকে, 81 ভাগ 1000 মানে মোদ্দা কথা 1081 দিয়ে ভাগ। তোমরা কিন্তু ওই গতানুগতিক পদ্ধতিতে 81-কে 1000 পাতিয়ে ভাগ করতে লেগেছিল না। ঠিক আছে, তাহলে আমরা কি করব? এটাকে আমি প্রথমত ভগ্নাংশ আকারে লিখব, এইভাবে দেব, এই ভগ্নাংশ আকারে লিখবো। তোমরা কিন্তু এই 1000 পাতি 81-কে ভাগ করতে যাবে না, তাহলে কিন্তু ভাগটা ভুল হয়ে যাবে এবং অনেক টাইম লাগবে, বড় হবে, লাস্টে ব্যতিব্যস্ত হয়ে তুমি ভুল, টোটালটাই ভুল করে আসবে। তার বদলে তাহলে কি করতে পারি? জাস্ট কিচ্ছু না, ফলো করো। কটা শূন্য আছে গুনবো? 1 2 3টে, আর একের জন্য একটা দশমিক। তোমরা জানো তো 100-কে বা 1 এরকম 1000 100 10000 10 এরকম সংখ্যা থাকলে আমরা দশমিকে কি করে প্রকাশ করি? এটাকে জাস্ট আমরা দশমিকে প্রকাশ করব। কটা ঘর আছে? 1 2 3টে। আর আমার উপরে কটা ঘর আছে? 2টো, কিন্তু একটা ঘর আমার শূন্য আছে 3টে, আর উপরে ঘর আছে 2টো, তাহলে আমার তো একটা ঘর কম পড়ছে, তাহলে একটা ঘর ধার নিতে হবে। 1 8 লিখলাম, এটা তো 2টো হলো, আরেকটা ঘর আমি আগে ধার নেব, নিলাম। এইবার একের জন্য একটা দশমিক দেব, আর যেহেতু দেখতে খারাপ লাগে তাই আগে একটা শূন্য বসিয়ে দেবো। ঠিক আছে, এই হলো 0.081। এই হয়ে গেল এটার উত্তর। দেখো তোমরা বুঝতে পারলে কিনা বলো? এই জাস্ট আমি দশমিক করলাম, তোমরা কিন্তু এটাকে পাতিয়ে ভাগ করতে যাবে না, তাহলে ভুল হয়ে যাবে। ওকে, নেক্সট দেখো, মুছে দিলাম। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু কোনটি? ওকে, তো
তোমরা নিশ্চয়ই সমকোণী ত্রিভুজ জানো। সমকোণী ত্রিভুজ তাকেই বলবো যার একটা কোণ 90 ডিগ্রি। তাহলে দেখো এইখানে এই কোণটা হয় 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কোণ থাকলে তাকেই তো সমকোণ বলবো, এইটুকু তো আমরা নিশ্চয়ই জানি। এখন মানে 5 এর প্রায় শেষের দিকে তোমাদের কাছ থেকে অবভিয়াসলি আশা করবো তোমরা এইটুকু জানো, ঠিক আছে? তাহলে সমকোণী ত্রিভুজের যেই কোণটা 90 ডিগ্রি তার ঠিক উল্টো দিকে যেটা থাকে সেটাই হয় এই ত্রিভুজের সব থেকে বড় বাহু। তাহলে এই কোণের উল্টো দিকে কি আছে? এইটা। ধরো আমি যদি নাম দেই এবিসি, তাহলে এইখানকে এসি যে বাহুটা আছে এটা সব থেকে বৃহত্তম। তাহলে এই বৃহত্তম বাহুটাকে কি বলে? এই বাহুটাকে বলে হলো তোমার অতিভুজ। অতিভুজ এটাকে বলে লম্ব। সবগুলোই বলে দিচ্ছি আমি। যেটা 90 ডিগ্রি কোণের সাথে লেগে থাকে সংলগ্ন বাহু এটাকে বলে লম্ব। যেটা নিচে থাকে যার উপরে 90 ডিগ্রি তৈরি হয় বা সমকোণ তৈরি হয় এটাকে বলে ভূমি। ভূমি তোমরা জানো, ভূমি মানে মাটি, তাই না? তাহলে ভূমি নিচেরটা এটাকে লম্ব বলে, আর যেটা সব থেকে বড় বাহু সেটাকে বলে অতিভুজ। ওকে, এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিলাম। চলো নেক্সট। একটি একটি নিরেট অর্ধগোলকের কটি বক্রতল আছে? আচ্ছা, একটা গোলক তার যদি অর্ধেক করি আমি, এই ধরো একটা বলকে যদি আমি অর্ধেক করে নিই, তাহলে ধরো একটা বাটি হয়ে গেল। বলটাকে যদি মাঝখান দিয়ে কেটে দিই তাহলে বাটি হয়ে যায় না? এরকম একটা বাটি। তাহলে এর কটা বক্রতল? এটা তো পুরো সমান সমান এরকম। তাহলে কি বলেছে? নিরেট অর্ধগোলকের কটি বক্রতল। দেখো এই যে এই পাশটা যখন আমি একটা বাটিকে উল্টে রাখবো তখন সে কিন্তু সমতলে থাকে। নিরেট যদি হয়, তাহলে নিরেট না থাকলেও সে কিন্তু সমতলে থাকবে, মানে সুন্দরভাবে থাকবে। কিন্তু যখন আমি এটাকে বাটিটাকে সাইড করে রাখবো তখন কিন্তু একটা অ্যাঙ্গেলে থাকবে, সে কিন্তু নড়তে থাকবে, ঘুরবে এরকম। বাটি একটু ধাক্কা দেবা দেখবা ঘুরবে এরকম, ঠিক আছে? তাহলে ওটা তো বক্রতল কটা? এই একটাই বক্রতল লিখবা, একটি বক্রতল থাকে। ওকে, ক্লিয়ার হলো? চলো নেক্সট। একের 6 এর পরে ইংতে কি বলেছে? আচ্ছা, এতকে কথায় লিখো। প্রথমত এটাকে কথায় লিখতে গেলে দেখো 700, তাহলে লিখবো 700 21 20 যোগ 1 21 721। 3 এর নিচে কি আছে? 10, তাহলে 3 দশক, 3 দশাংশ 6 শতাংশ 1 সহস্রাংশ। ওকে, তাহলে কি লিখলাম আমি? 3 721 7 যোগ 20 যোগ 1, তাহলে 720 721। 3 দেখো 3 এর নিচে 10 আছে তাই 3 দশাংশ, 6 এর নিচে 1100 আছে তাই 6 শতাংশ, আর 1 সহস্রাংশ মানে 1000। 1 সহস্রাংশ বানানটা ভুল হয়েছে, সহস্রাংশ। ঠিক আছে, বোঝা গেল? চলো নেক্সট। দুয়ের হলো একটি ছাত্রাবাসে 30 জন ছাত্র, তাদের জন্য 24 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু 6 জন নতুন ছাত্র ছাত্রাবাসে থাকতে আসে। এখন ওই মজুদ খাবারে তাদের কতদিন চলবে? সোজা হিসাব, এটা তো একদম তোমাদের বইয়ের অঙ্ক। 2 এর কম। একটি ছাত্রাবাসে 30 জন ছাত্র ছিল, তাদের জন্য 24 দিনের খাবার মজুদ ছিল। 30 জন যদি ছাত্র থাকতো তাহলে 30 জন ছাত্র আমার 24 দিন খেলে খাবারটা শেষ হয়ে যেত। কিন্তু ব্যাপারটা হলো 6 জন নতুন ছাত্র ছাত্রাবাসে থাকতে আসে। তাহলে ওই ধরো মানে 30 জন যদি খেত তাহলে তোমার ঠিকঠাক 24 দিন চালাতে পারতো। 30 জন যদি ছাত্র থাকতো তাহলে সেই খাবারটা কিন্তু 24 দিন খেতে পারতো। কিন্তু এখানে আরো 6 জন বেড়ে গেল, তাহলে 6 জন বেড়ে গেলে 36 জন হলো। এবার 36 জন যদি খায় তাহলে কি ওই তোমার 24 দিন চলা সম্ভব? কেন কিনা ছাত্র তো বেড়ে গেছে,
আর খাবারের পরিমাণ তো একই আছে, তাহলে নিশ্চয়ই কম যাবে, তাই না? মানে ধরো 30 জনে যদি 24 জন ওই খাবারটা, ধরো তোমার তোমার বাড়িতে 2 দিনের খাবার আছে, ঠিক আছে? সাপোজ ধরো তোমার বাড়িতে 2 দিনের খাবার, মানে 2 দিন রান্না করার মতন চাল আছে। তোমরা বাড়িতে 3 জন, তো তোমাদের বাড়িতে 2 জন গেস্ট আসলো, 2 জন এক্সট্রা, তাহলে তোমরা হয়ে গেলে 5 জন। তাহলে বলো ওই যে চালটা 2 দিন তোমাদের চলার কথা ছিল, সেখানে ওই চালটা দিয়ে 2 দিন চলবে ঠিকঠাক ভাবে? চলবে তো না, তাই না? সেম ভাবে এখানে অঙ্কটা হবে। তাহলে কি লিখবো আমরা? ছাত্র সংখ্যা আর হলো দিন। তাহলে ছাত্র কত? 30 জন ছাত্র, কত দিন চলে? 24 জন। আর হলো নতুন 6 জন আসাতে হলো 30 যোগ 6 সমান সমান 36 জন। এবার আমার কত দিন চলবে? তাহলে লিখবো ছাত্র, মানে ছাত্র সংখ্যা যদি বেড়ে যায় তাহলে দিন সংখ্যা কি হবে? কম লাগবে, মানে কম দিন যাবে। তাহলে লিখবো ছাত্র বাড়লে দিন কমে যাবে, অতএব ব্যস্ত সম্পর্ক। এবার লিখব 30 জনে খায় 24 দিনে। ওকে, তাহলে একজনে খাবে কত দিনে? একজন যদি খায় তাহলে খাবে হলো 24 গুণ 30 দিনে, তাই না? এবার যদি 36 জনে খায়, একজনে যদি একদিনে, মানে একজন যদি খায় তাহলে এতদিন চালাতে পারবে। কারণ ধরো 30 জন ছিল, 24 দিন চলছিল। এবার 30 জনের বদলে যদি একজন খায় তাহলে ভাবো অনেক বেশি দিন যাবে না? তাহলে সেটাই হচ্ছে কত? 24 গুণ 30। এবার যদি এখন 36 জন হয় তাহলে এটা তো একজনের হিসাব, একজনের যদি এতদিন চলে তাহলে 36 জনে কি হবে? 36 জনের মধ্যে খাবারটা সমানভাবে ভাগ হয়ে যাবে। তাহলে 24 গুণ 30 বাই 36। দেখো 30 আর 36 দুটোই কিন্তু 6 এর গুণিত। 30 আর 36 সংখ্যাগুলো দেখে আমার মনে হচ্ছে না যে 6 এর ঘরের নামতার মধ্যে আমি এগুলো পড়েছি। 5 6 30, 6 6 36 হলো। কাটাকাটি করলাম, এটাকে 6 দিয়ে কাটলাম, এটাকেও 6 দিয়ে কাটলাম। এবার 6 আর 24, দেখো 6 এর ঘরের নামতা পড়ো। 6 কে 6 6 2 12 3 6 18 4 6 24। তাহলে 6 এর ঘরের নামতা আমি 24 পেয়েছি না? 4 6 24। তাহলে উপরে আবার কি পড়ে রইলো? নিচে সব কাটা হয়ে গেল, নিচে কিছু নেই, কিন্তু উপরে আমার পড়ে রইলো একটা 4 একটা 5। তাহলে উপরে আমার পড়ে রইলো 4 গুণ 5, মাঝখানে গুণ চিহ্ন। তাহলে কত দিন? 20, 4 5 20। তাহলে উত্তর লিখে নেবে যে অতএব, এখানে লিখবো অতএব 36 জন ছাত্র যদি খায় তাহলে 20 দিন সেই খাবারটা চলা সম্ভব। ব্যাস, উত্তর লিখে দেবে, তোমাদের হয়ে যাবে। বোঝা গেল নিশ্চয়ই? মুছে দিলাম। পরেরটা, একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 918 বর্গ মিটার। যদি জমিটির দৈর্ঘ্য 54 মিটার হয় তবে তার প্রস্থ কত? এটা খুব সোজা অঙ্ক, তোমরা সবাই পারবে। আয়তাকার জমির ক্ষেত্রফল বলেছে, আয়তাকার একটা জমি আছে এরকম, লম্বাটা বেশি চওড়াটা কম, তার জন্য তো আয়তাকার। বলেছে আয়তাকার জমির ক্ষেত্রফল 918। এইটা গুণ এইটা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে তোমার ক্ষেত্রফল বেরোয়। তাহলে ক্ষেত্রফল বলেছে 918, কিন্তু দৈর্ঘ্যটা এটা বলেছে 54, তাহলে বলেছে এইটা কত হবে, তবে তার প্রস্থ কত হবে জানি না, এবার আমাদের বের করতে হবে। লিখবো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যেহেতু কত? 918, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 918 বর্গ মিটার। অতএব প্রশ্নানুযায়ী বা শর্তানুযায়ী দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান কত? 918। দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে তো ক্ষেত্রফল, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান 918 আমি লিখতে পারি। এবার আমার দৈর্ঘ্যটা কিন্তু এখানে দেওয়া আছে, এই দৈর্ঘ্যের বদলে আমি এবার 54 লিখবো। 54 গুণ প্রস্থ সমান সমান 918।
18। এবার দেখো প্রস্থ সমান সমান 918, এটা এর সাথে গুণ সম্পর্ক, সমান সমানের ওই পাশে যায়, ওই পাশে যদি যায় এই পাশে যে সম্পর্ক থাকে তার বিপরীতটা হয়ে ওই পাশে চলে যায়। এই পাশে কি সম্পর্কে আছে, এই পাশে কিন্তু গুণ সম্পর্কে আছে, তাহলে ওই পাশে কি সম্পর্কে হয়ে যাবে, ওই পাশে কিন্তু ভাগ হয়ে যাবে। তাহলে 54, 918 ভাগ 54, ভাগ মানে নিচে আমরা জানি। এবার দেখো এগুলো 54 সংখ্যাটাকে দেখে আমার কি মনে হচ্ছে, মনে হচ্ছে এটা 9 এর ঘরের নামটাতে আমি পড়েছি, 6 নং 54। তাহলে দেখো উপরের ঘরের সংখ্যাগুলো 9 দিয়ে কাটাকাটি যাচ্ছে, নিচের ঘরের সংখ্যাগুলো 9 দিয়ে কাটাকাটি যাচ্ছে। আমি এই বড় সংখ্যাগুলোকে দেখে ফট করে কি করে চিনলাম যে এটা 9 এর মাল্টিপল, মানে 9 দিয়ে কাটাকাটি যাবে। কোনো ডিজিট বা সংখ্যা যদি যোগ করে সবগুলো 9 বা 9 এর গুণিতক হয় তাহলে কিন্তু সেটা সবসময় 9 দিয়ে মানে কাটাকাটি যায়। যেমন ধরো 9 আর 1 10, 10 আর 18, তাহলে 9 এর ঘরের নামটা পড়ো, 9 দিয়ে গুণে 18, 9 এর ঘরের নামটার মধ্যে 18 পড়ছে, তার মানে অবভিয়াসলি এই সংখ্যাটা 9 দিয়ে কাটাকাটি যাবে, মানে 9 দিয়ে ভাগ হবেই হবে। 54 দেখো 5 আর 4 কত, 5 6 7 8 9, 9 9 এর ঘরের নামটাই 9 কে 9, তার মানে অবভিয়াসলি 9 54টা 9 দিয়ে কাটবেই, ঠিক আছে? তাই আমি সেটাই করছি। 6 নং 54, এখানে 6, 9 এর ভিতরে 9 কবার যায়, একবার, 1 এর ভিতরে তো 9 যায় না, 0, তাই একটাকে 0 নিয়ে এটাকে পরের ঘরের সাথে যুক্ত করে দিলাম, হলো গেল 18। 18 এর ভিতরে 9 কবার যায়, 9 দিয়ে গুণে 18। এবার তুমি চাইলে 2 দিয়ে কাটতে পারো, 3 দিয়েও যাবে। তো 2 দিয়ে কাটলে 5, 1 51, আমি 2 দিয়ে কাটলে হবে 3। 3 দিয়ে যদি কাটো তাহলে 3, 5 এর ভিতরে একবার যায়, হাতের বেরোলো 3 7 21, ঠিক আছে? তাহলে 17। তাহলে প্রস্থ কত, ওকে প্রস্থ কত বেরোলো, প্রস্থ সমান সমান 17 মিটার, ঠিক আছে? তাহলে সবসময় এই দেখো 3 দিয়ে কাটাকাটি নিয়ম আমি শিখিয়ে দিচ্ছি। ধরো 102 ভাগ 3 ছিল, আমি এটা দেখে কি করে বুঝলাম যে এটাও 3 দিয়ে কাটবে, কিন্তু আমি 2 দিয়ে কেটেছিলাম, এখানে 3 দিয়ে কাটলেও কিন্তু হয়ে যেত। তাহলে 3 দিয়ে কি করে কাটবো বুঝবো, যদি সংখ্যাগুলো ডিজিটগুলোকে যোগ করে 3 এর মাল্টিপল হয়, দেখো 2 0 আর 1, 2 যোগ 0 যোগ 2 1 করলে কত হবে, 2 আর 1 3, তাহলে এই 3 এর মাল্টিপল হচ্ছে, 3 এর মাল্টিপল মানে এই 3 দিয়ে যাবে, 3 3 দিয়ে গুণে 6, 3 4 12, মানে 3 এর ঘরের নামটা পড়ে যা পাবা সেই সব সংখ্যা যদি আসে তাহলে সেটা অবশ্যই 3 দিয়ে কাটা যাবে। আর 3 তো নিচে 3 আছে, 3 এর কে 3, ঠিক আছে? তো এটা অবশ্যই 3 দিয়ে কাটবে। তাহলে এটা কত হলো, উত্তর কত হলো, 17 মিটার। বোঝা গেল কি করে আসলো, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল, শর্ত অনুযায়ী বা ইয়ে অনুযায়ী দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা আমাদের দিয়েছে 918, সেখান থেকে আমি দৈর্ঘ্য গুণ প্রস্থ করলাম, দৈর্ঘ্যের মানটা আমি জানি, প্রস্থটা বের করে ফেললাম। ওকে, ক্যালকুলেশনটা বোঝা গেল, ঠিক আছে? বাস। ছোট থেকে বড় হিসেবে সাজাও, তার আগে বিয়োগ করো। 2 এর গ বিয়োগ করতে বলেছে, 7 8 9 মাইনাস 5 0 1 এর 6, এদের বিয়োগ করতে হবে। চলো 2 ভাগে করতে পারো। তো প্রথম ভাগে যদি এটাকে ভেঙে ভেঙে করা যায় তাহলে অনেক সোজা হবে, কিন্তু যোগ বিয়োগে তোমরা ভুল করে দিতে পারো, তাই আমি তোমাদের দেখাবো না, এটাকে ডাইরেক্ট ভাগ করে দেখাবো, মানে ভেঙে ভেঙে দেখাবো। 7 নং 63, 63 আর এটা যোগ, 63 আর 8 যোগ করলে কত হয়, 63 64 65 66 67 68 69 70 71, 71 বাই 9, আর এখানে 5 6 30 আর 1 31, 31 ভাগ 6। ঠিক আছে, এবার দেখো 6 আর 9 লসাগু, এখানে করো 9 আর 6 লসাগু 3 দিয়ে যাচ্ছে, 3 দুগুণে 3 থেকে 9, 3 দুগুণে 6, তাহলে হলো 3 থেকে 9, 9 দুগুণে 18, তাহলে এদের লসাগু কত, 9 18। 9 এর সাথে কত গুণ করলে 18 হবে, 2 গুণ করলে, এখানে 2 গুণ করলে, তাহলে এখানে নিচে যদি 2 গুণ করলে উপরেও 2 গুণ করতে হয়, তাই না? তাহলে এই 2 গুণটাকে আমি করলাম, তাহলে 2 গুণ করলে 2 কে 2, 7 গুণে 14, বিয়োগ 6 এর সাথে কত গুণ করলে 18 হয়, 6 এর সাথে 3 গুণ করলে, এবং 3টা আমরা উপরে গুণ করতে হবে, 3 1 কে 3, 3 3 কে 9। ওকে, মানে আমার নিচের সংখ্যাটাকে এই লসাগুর সংখ্যাটা বানাতে হবে,
তাহলে বানাতে গেলে আমার যত করতে হবে, যত দিয়ে গুণ করতে হবে, ওপরের সংখ্যাটাকে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এটাই হলো আমার ভগ্নাংশের যোগ বিয়োগের কনসেপ্ট। এবার এটা থেকে এটা বাদ দিয়ে দাও। 3 আছে কত হলে 12 হবে, তাহলে এখানে 9 হলে হাতে রইল 1, 9 10 11 12 13 14, হাতে রয়েছিল 1 তাই 4, আর এটা কাটাকাটি যাবে মানে হবে না 18। তাহলে 49/18, এটাকে যদি ভগ্নাংশ করো তাহলে ভাগ করে দাও। 18 তে দুইবার দিলাম, 18 2 18 6 3 3 2 3 6 7 8 9 10, তাহলে 2 পূর্ণ 13 18 এরকম আছে নিশ্চয়ই উত্তরে। মুছে দিলাম। দেখো যদি এটা বিয়োগ দিয়েছে বলে আমি ভেঙে দেখালাম, এভাবে ভেঙে করলাম, কিন্তু যোগ দিলে কিন্তু এইভাবে আর করতাম না, তখন কিন্তু এটাকে ভেঙে আমার মতো করে করতাম। ছোট থেকে বড় হিসেবে সাজাও। এটাকে তুমি কিন্তু ভাগ করে ছোট বড় করতে চাও না, ঠিক আছে? তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে এবং তোমার পরীক্ষা শেষ হবে। ঘ নাম্বার 2 এর ঘ কত বলেছে? 2 এর 3, 4 এর 9 আর 5 এর 6। সেম ভাবে কি করব? লসাগু করব। লসাগু করলে 9 9 9 ইনটু 18 18ই হবে লসাগু। তো কি করে আসলে আমি দেখাচ্ছি। দেখো নিলাম 3 9 6 এর লসাগু করো কত হবে? 3 এর 3 3 থেকে 9 3 দুগুণে 6, তাহলে দেখো 3 থেকে 9 9 দুগুণে 18 18 হলো লসাগু। তাহলে লসাগু কত? এখানে 18 আমি লিখলাম। ক্লিয়ার? 3 এর সাথে কত গুণ করলে 18 হবে? 6। তাহলে 2 গুণ 3, 3 এর সাথে কত গুণ করলে 18 হবে? 6। এবার 6 এর নিচে দিয়েছি তাহলে উপরেও দিতে হবে। 6 দুগুণে 12 3 6 18 হলো এটা। সেকেন্ড কত? 4 এর 9 এর সাথে কত গুণ করলে 18 মানে 18 হবে? 9 এর সাথে 2 গুণ করলে এবং সেই দুইটা উপরেও গুণ করব। 9 দুগুণে 18 আর 4 দুগুণে 8 হলো। আর পরেরটা দেখো 5 এর 6, 6 এর সাথে কত গুণ করলে 18 হবে? 3 6 18, এটাও 3 গুণ করি, তাহলে 3 5 15 3 6 18। এবার 4 দেখো নিচে সবগুলোই সমান 18 18 18, তাহলে উপরে যার বেশি সেই তো বড়, তাই না? হয় 18 এর মধ্যে 15 ভাগ বড়, 18 এর মধ্যে 8 ভাগ একটু ছোট, 18 এর মধ্যে 12 ভাগ এর থেকে একটু বড়, ঠিক আছে? তাহলে আমার সব থেকে বড় কি বলেছে? ছোট থেকে বড়। তাহলে ছোটকে সব থেকে এই হলো ছোট, 18 ভাগের 8 ভাগ, তাহলে 18 ভাগের 8 ভাগ হলো 4/9 হলো তোমার ছোট। তারপরে ছোট কি? তারপরে ছোট এটা কত? 2 এর 3, 2 এর 3। তারপরে সব থেকে বড় কে? এটা 15, 18 ভাগের 15 ভাগ মানে 5 এর 6। এইভাবে করলে অনেকটা ইজি হয়ে যাবে এবং কম সময়ের মধ্যে এবং নির্ভুলভাবে তুমি করতে পারবে। ক্লিয়ার হলো? নেক্সট অঙ্কটা দেখো 2 এর 15। 1 থেকে 10 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলো যোগ করতে হবে। তাহলে 1 থেকে 10 এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলোকে নেব। তাহলে প্রথম মৌলিক সংখ্যা কি? 2, তারপরে মৌলিক সংখ্যা কত? 3, তারপরে বলো 4 তো যৌগিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, তারপরে 6 যৌগিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, 8 9 9 কে 3 দিয়ে ভাগ করা যায় 3 3 কেনা, তাহলে 9 ও ক্যান্সেল। তাহলে আমার এই কটাই হলো 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা। তাহলে এদের কি বলেছে? যোগফল চেয়েছে। এদের মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত? তাহলে 7 আর 3 হলো 10 আর 5 আর 2 হলো 7, তাহলে 7 আর 10 কত হবে? 17। তাহলে 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত? 17। ক্লিয়ার হলো? মুছে দিলাম। গসাগু নির্ণয় করো, অবভিয়াসলি তোমরা পারবে, তবু আমি কি দেখিয়ে দেবো? আচ্ছা 1 এর 2 এর চ গসাগু কত? 39 কে আমার 65 দিয়ে গসাগু করতে হবে। তাহলে ভাগ করো, ভাগ করে কত হবে? তোমার 3 একবারই যাবে 39। তাহলে কত হচ্ছে? 9 আছে কত হলে 5 হবে, 6 হলে মানে 15, 9 আছে কত হলে 15 হবে, 6 হলে, আর এদিকে 3 আছে কত হলে
তোমার 6 হবে, 3 আছে 26, হাতে 1 ছিল 26, তাহলে এখানে 26 39 39, 39 এর ভিতরে 26 কবার যায় দুবার, সরি একবার, তাহলে হলো 26, 6 7 8 9 3 1, 13 এর ভিতরে এই যে এইটা প্রত্যেকবার এই 13 আছে এখানে, এইটা এখানে চলে আসবে। তোমরা নিশ্চয়ই ভাগ পদ্ধতিতে গসাগু জানো, তাই না? তাহলে 13 আছে কত হয় 26 হবে, 13 দুগুণে 26 মিলে গেল। যতক্ষণ পর্যন্ত মিলে গিয়ে লাস্টে শূন্য আসবে এবং এই তার আগের সংখ্যাটা হয় গসাগু, তাহলে নির্ণয় এর গসাগু কত 13, অর্থাৎ লিখবো নির্ণয় গসাগু হলো 13। বুঝে দিলাম? 225 এর বর্গমূল ও 4 এর বর্গ কত? ওকে, 225 এর বর্গমূল 225 এর বর্গমূল প্লাস 4 এর বর্গ, 4 এর বর্গ মানে 4 এর স্কয়ার কত? বর্গ মানে কি বলেছিলাম একটু আগে যখন একের শর্টগুলো করাচ্ছিলাম তখন বলেছিলাম না, বর্গ মানে সেই সংখ্যাটাই যদি কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করা হয় তাহলে সেটাকে তার বর্গ বলে। যেমন ধরো 4 এর বর্গ মানে 4 কে দিয়ে 4 যদি গুণ করি তাহলে সেটা হবে বর্গ, 4 এর বর্গ। 5 এর বর্গ 5 কে দিয়ে 5 কে গুণ করলে 5 এর বর্গ হবে। 6 এর বর্গ 6 কে দিয়ে 6 কে গুণ করলে 6 এর বর্গ। তাহলে 4 এর এগুলোকে আমরা লিখি স্কয়ার, এটাকে বলে স্কয়ার সংখ্যা, ঠিক আছে? তাহলে এইটা 4 এর বর্গ মানে এই স্কয়ার। তাহলে 225 কত? 225 বর্গমূল মানে যদি আমরা এগুলোকে জোড়ায় জোড়ায় ভাঙি, দুটো জোড়ার থেকে একটা জোড়া বোঝায়। তাহলে 225 মানে কত? 15 গুণ 15, 15 গুণ 15 হলো 225, আর প্লাস 4 এর বর্গ মানে 4 4 16, দুটো জোড়ার থেকে একটা জোড়া মানে এক জোড়ার থেকে একটা বেরোয়। তাহলে দুটো 15 জোড়ার থেকে একটা 15 ভালো 15 বেরোবে, আর পচা 15টা আউট হয়ে যায়। তার সাথে সাথে রুটটা আউট হয়ে যাবে। আর তার সাথে ছিল 4 এর বর্গ মানে কত? 4 এর বর্গ মানে আমরা লিখতে পারি না, 4 এর বর্গ মানে 4 গুণ 4, তার জন্য আমি এখানে 16 লিখেছি, ঠিক আছে ডাইরেক্ট। তাহলে 15 গুণ 16, 15 যোগ 16 যোগ দিয়েছে, যোগ 16, 15 গুণ 30 আর 31 হয়ে গেল। বোঝা গেল? বুঝলাম। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে নিশ্চয়ই পারবে। 5 সেমি 2 সেমি 7 সেমি বাহু দিয়ে এগুলো সব তোমরা নিশ্চয়ই পারবে, এগুলো আমি করে দিচ্ছি না। একটি সমকোণী ত্রিভুজের একটি কোণের পরিমাপ 30 ডিগ্রি হলে অপর দুটি কোণের মান কত? ওকে, এটা আমি করে দিতে পারি তোমাদের জন্য। 3 এর গ কি বলেছে? একটি সমকোণী ত্রিভুজ, দেখো প্রশ্নতেই বলে দিয়েছে সমকোণী মানে 90 ডিগ্রি। আমরা জানি সমকোণী মানে এটা হলো 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের একটি কোণের মাপ হলো 30 ডিগ্রি। ধরো আমি নিলাম এটা 30 ডিগ্রি, তাই বলেছে যে সমকোণী ত্রিভুজের একটি কোণের মান 30 হলে অপর দুটি কোণের মান কত? এক সমকোণ মানে তো 90 ডিগ্রি, তার মানে একটা যদি 30 হয় আর একটা তো 90 আছে, বাকি আমাদের বের করতে হবে। বাকি হলো 60 ডিগ্রি। কি করে পেলাম? আমরা জানি যে একটা ত্রিভুজের যেইভাবে হোক, সমকোণ হোক, সমদ্বিবাহু হোক, ঠিক আছে, বিষমকোণী হোক বা বিষমবাহু হোক, যেই ত্রিভুজে তুমি আঁকো না কেন সবসময় ত্রিভুজের 3টে কোণের যোগফল 180 ডিগ্রি হতেই হবে, ঠিক আছে? হতেই হবে। তুমি ছোট ত্রিভুজ আঁকো, বড় ত্রিভুজ আঁকো, যেভাবে তুমি ত্রিভুজ আঁকো না কেন সবসময় ত্রিভুজের 3টি কোণের যোগফল 180 ডিগ্রি হতেই হবে। অতএব তাহলে একটা সমকোণী ত্রিভুজ মানে বলেছে সমকোণী ত্রিভুজের সমকোণ 90 ডিগ্রি, অন্য কোণ সমান সমান 30 ডিগ্রি, অতএব বাকি কোণটি 180। টোটালি সবগুলোর যোগফল কত? সবগুলো মিলে হয় 180 ডিগ্রি। আমরা জানি যে তিনটে ত্রিভুজের 3টে কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি হতে আর কতটুকু বাকি রয়েছে? দেখো একটা 90 ডিগ্রি হয়েছে, একটা 30 ডিগ্রি হয়েছে, আরেকটা আমি টোটালে যদি এই দুটোকে যোগ করে 90 আর 30 কত? 90 আর 120, এই দুটোকে যোগ করে যদি আমি 180 থেকে বাদ দিই তাহলে তো পেয়ে যাবো বাকি এটা কত রয়েছে। এটা কত হলে 3টে মিলে 180 ডিগ্রি হবে? তাহলে দেখো 0 6 60 ডিগ্রি, এটা 90 90 আর 30 হলো 120 আর 60 180 ডিগ্রি হয়ে গেল। তার মানে আমার বাকি দুটি কোণ হলো কত? একটা হবে 90, সমকোণ মানে 90, একটা হবে 30 ডিগ্রি যেটা আমরা বলে দিয়েছে, এবং অন্য কোণ কি হবে কত? এই দুটোকে যোগ করে 180 থেকে বাদ দিলে আমার যেটা পড়ে থাকবে সেটা আমার বেরিয়ে যাবে, বেরিয়ে গেল 60 ডিগ্রি। ওকে, ক্লিয়ার?
আর তোমরা কমেন্টস করছো না, কমেন্টস করবে অবশ্যই ভিডিওটা কেমন লাগছে, তোমাদের কোন কোন বিষয়ে অসুবিধা হচ্ছে, বুঝতে কতটা সুবিধা হচ্ছে এবং কোথাও কোথাও অসুবিধা হচ্ছে। যেহেতু আমি নতুন চ্যানেল খুলেছি, এর আগে আমি অনলাইনে কখনো পড়াইনি, আমি অফলাইনে পড়াই। সো আমারও অভিজ্ঞতার অভাবে কোনো কোনো ভুল হয়ে যায় কখনো, ঠিক আছে। ভিডিওর মানে ক্যামেরার সামনে পড়াতে একটু অসুবিধা তো হয়, তোমরা বুঝতে পারছো। আর তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে যদি কোথাও ভুল হয়ে থাকে। হঠাৎ করে তোমরা কমেন্টস করবে যে এখানে বোঝা গেল না, বা এরকম ভাবে করো বা এরকম ভাবে, তো তোমরা তোমাদের সাজেশন আমি অবশ্যই নেবো। আর হ্যাঁ, আমি অনলাইনে ব্যাচ শুরু করতে চলেছি সামনের সেশনে, সবগুলো ক্লাসই। সো তোমরা যেরকম যেরকম ক্লাস, তো তোমাদের নাম এনরোল করতে পারো। আমি এই ভিডিও ডেসক্রিপশনে আমি আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে রাখলাম গ্রুপে, তোমরা গ্রুপে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যদি তোমরা পড়তে চাও, তাহলে তোমাদের নাম, স্কুল এবং কোন ক্লাস অবশ্যই জানাবে, ঠিক আছে। সেই অনুযায়ী আমি তোমাদের গ্রুপে ভাগ করে দেবো, ঠিক আছে। সো ক্লাস শুরু হবে জানুয়ারি থেকে, জানুয়ারি না, ইনফ্যাক্ট ডেমো ক্লাস হবে আগে ডিসেম্বরের মাঝামাঝি থেকে, আর সেটা আমি গ্রুপে জানিয়ে দেবো। আর জানুয়ারি থেকে ফাইনাল ক্লাস শুরু হবে, ওকে। এবার ডেমোতে তোমাদের যাদের ভালো লাগবে তারা থাকবে, যাদের ভালো না লাগবে তারা অফলাইনে পড়তে পারো, ঠিক আছে, অসুবিধা নেই। স্থূলকোণী কাকে বলে? তোমার জ্যামিতিক বাক্সের তল সংখ্যা, শীর্ষবিন্দু সংখ্যা, ধার সংখ্যা কত? জ্যামিতিক বাক্সটা গুনবা, জ্যামিতিক বাক্সতে দেখবা এরকম তো, নিচে একটা উপরে একটা, এই সাইডে এই সাইডে এই সাইডে এই সাইডে, তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা তল। জ্যামিতিক বাক্সতে ছটা তল, তাহলে তল সংখ্যা হলো ছটা, প্লাস শীর্ষবিন্দু সংখ্যা কত? তল। তাহলে জ্যামিতিক বাক্সের আমি তল পেলাম কত? 3 ঘ। জ্যামিতিক বাক্সের তল পেলাম কত? তল 6টা, প্লাস শীর্ষবিন্দু কত? শীর্ষ মানে তোমার হলো পয়েন্ট 1 2 3 4 5 6, 1 2 1 2 3 4 5 6, ছটা, ছটাই তো, একটা দুটো তিনটে চারটে, সরি চারটে। তোমার শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু মানে কি? ধরো জ্যামিতি বাক্সটা তো এরকম, একটু একটু এই টাইপের, বোঝা যাচ্ছে, এতটা উঁচু না যদিও। দেখো একটা এই পেছনের তল, একটা উপরের তল, একটা এই সাইডে এই সাইডে এই সাইডে এই সাইডে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা তল হলো শীর্ষবিন্দু। মানে কি? এই যে এইটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, সরি, তাহলে শীর্ষবিন্দু হলো 8টা। কটা? 8টা। আর এর থেকে এর সাথে আমার ভাগ করতে হবে ধার সংখ্যা। ধার কটা? একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা 11টা 12টা, 12টা আসছে। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা 11টা 12টা, একদম 12টা। তাহলে ধার সংখ্যা বাদ দিতে হবে, 12টা বাদ দিতে হবে, 12। বোঝা গেল? দেখো আমি কিন্তু গুনে গুনে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে বলো না, যাদের প্রবলেম হচ্ছে তারা কিন্তু আবার একটু রিভার্সে গিয়ে দেখে নাও, তাহলে বুঝতে পেরে যাবে। আর তোমার জ্যামিতি বাক্সটা একটু ভালো করে গুণ একটু অবজার্ভ করো, তাহলে কিন্তু এই অঙ্কটা দেখো খুব সুন্দর অঙ্ক। অঙ্কটা একদম বাস্তবের উদাহরণ দিয়ে তোমাদের দিয়ে, যার যার কনসেপ্ট ক্লিয়ার থাকবে তার কাছে অঙ্ক কিচ্ছু না, চুটকিতে হয়ে যাবে। কিন্তু যার কনসেপ্ট ক্লিয়ার থাকবে না, তখন বলবে এসব কি জিনিস, তাই না? তাই তো। এবার এটা করো, 6 আর 8 কত? 6 4 12 আর 2 14, 14 মাইনাস 12, তাহলে কত হবে? 2। যোগ করলাম কিভাবে? 6 আর 6, দেখো 6 আর 8, 8 মানে কি? আমি যোগ শেখাচ্ছি, দেখো তোমাদের 8 মানে কি? 6 যোগ 2, তাই না? তাহলে 6 আর 6 12 জানি, 6 আর 6 12, আর তার সাথে আরো 2 যোগ 8, মানে 6 6 12 আর 2 হলো 13 14, 14 লিখে দিলাম। এইভাবে কিন্তু তোমরা খুব সহজে এবং কম সময়ে এবং কম খাটনিতে এবং বুদ্ধির সাথে এই যোগ বিয়োগ গুলো করতে পারো। তোমরা প্র্যাকটিস করতে পারো, অবভিয়াসলি দেখবে তোমাদের অঙ্ক অনেক তাড়াতাড়ি হচ্ছে। আগের থেকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আগের থেকে অনেক তাড়াতাড়ি এবং ফাস্টার এবং স্মুথার অঙ্কগুলো করতে পারছো। নেক্সট দেখো, স্থূলকোণ কাকে বলে? বলবা যে যেই কোণগুলো মান 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট, সেই কোণগুলোকে স্থূলকোণী বলে। প্রত্যেকটা ভিডিওতে আমার এই কথাটা বলা আছে, কেন প্রত্যেকটা ভিডিওতে এই কোশ্চেনগুলো প্রত্যেকটা স্কুলেই আসছে, এবং প্রত্যেকটা স্কুলে যারা এখনো দেখোনি আগের স্কুলগুলো দেখে নেবে, দেখবো আমি সবগুলোতে এক্সপ্লেন করে দিয়েছি, আর এখন আর দেওয়ার দরকার নেই এক্সপ্লেন করে। আর চিত্র তোমরা দিয়ে দেবে 90 ডিগ্রি থেকে বেশি যে কোনো একটা কোণ দিয়ে দেবে। 180 ডিগ্রি থেকে ছোট আর 90 ডিগ্রি থেকে মাঝামাঝি একটা কোণ, ধরো এরকম একটা কোণ দিয়ে দেবে। এরকম হলে তো 90, তো এটা 90 বেশি, ধরো এটা 120 ডিগ্রি এরকম, তাহলে এরকম একটা কোণ এঁকে দেবে, বলে দেবে যে স্থূলকোণ ত্রিভুজ। ওকে, পাম্পের অঙ্কটা তোমরা অবশ্যই পারবে, আমি এটা করে দিচ্ছি না।
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 20-25 বর্গমিটার। ওই বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য কত? আচ্ছা 45 করে দিচ্ছি। তবু তোমাদের এর সাথে আমি একটা ট্রিক্স শেখাবো, ঠিক আছে? তোমাদের এই ট্রিক্সটা মানে এই যে গুণ করার একটা ট্রিক্স শেখাবো বর্গ করার, যাতে তোমরা সবার থেকে এগিয়ে যেতে পারো এবং খুব মজার অঙ্ক দেখো কত ইজি হয়ে যাবে এই ট্রিক্সে। তোমরা কিন্তু ভিডিওটা মানে দেখতে থাকো, আর যে ট্রিক্সটা শিখলে সে তারপরে কিন্তু অন্য যে এই নিয়ম অ্যাপ্লাই করে যেই সংখ্যাগুলো আসবে সেগুলো নিজের থেকে করে করে আমার কমেন্টসে কমেন্টস করবে। যেমন ধরো একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 2000। একটি বর্গক্ষেত্র মানে কি? যার 4টি বাহুই সমান। এটা যদি 40 হয়, এটাও 40, এটাও 40, এটাও 40। আমি সাপোজ 40 ধরলাম, মানে কিছু আমি ধরিনি, আমি তোমাদের বোঝানোর জন্য বললাম। তো একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে 20-25 বর্গমিটার। তাহলে ওই বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য কত? তাহলে লিখব বর্গক্ষেত্রের বাহু সমান বাহু মনে করি x। অতএব ক্ষেত্রফল সমান সমান বাহু গুণ বাহু, বাহু গুণ বাহু, বা বাহু গুণ বাহু মানে কি? বাহু স্কয়ার। দেখো আমি আগেও বললাম বর্গ সংখ্যা মানে কি? সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে আমার স্কয়ার সংখ্যা হয়। তাহলে আমি যদি বাহু গুণ বাহু করি, তাহলে সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলাম, তাহলে সেই সংখ্যার স্কয়ার হবে না? যদি এখানে আমি বাহুর বদলে আমি x ধরতাম, এটা x, এটা x ধরো, তাহলে x এর সাথে x গুণ x স্কয়ার, তাই হয় না? x স্কয়ার। তাই x স্কয়ার না লিখে বাহু স্কয়ার লিখলাম। এবার প্রশ্নানুযায়ী বা শর্তানুযায়ী বাহু স্কয়ার মানে ক্ষেত্রফল, বাহু স্কয়ার, এটা প্রশ্নানুযায়ী বাহু স্কয়ার মানে ক্ষেত্রফল সমান সমান কত? 20-25 বর্গমিটার। তাহলে এবার বাহু সমান সমান কত? বাহু সমান সমান রুট 20-25, তাই না? এবার এটাকে ভাঙবো, জোড়ায় জোড়ায় ভাঙবো। জোড়ায় জোড়ায় ভাঙতে গেলে তোমরা যেহেতু নতুন, তাই তোমাদের আমি প্রথমে ভেঙে দেখাবো, তারপরে ট্রিক্সের সাথে দেখাবো। ওকে, যাতে তোমরা ইউহি করতে পারো। 20-25 এটাকে আমরা আগে কি করব? জোড়ায় জোড়ায় ভাঙবো। 5 দিয়ে ভাঙো। 4-5 20, 2 এর ভিতরে 5 যায় না, তাই 0, 5-5 25। আবার 5 দিয়ে দাও, 5-8 40, আর 5 এর ভিতরে 1 বার যায়। 9 দিয়ে দাও, 9-9 81। তাহলে 5 এর জোড়া 9 এর জোড়া। তাহলে কি কি পেলাম আমি? এগুলো একটু মুছে দিই, উপরে লিখে আমি ভালোভাবে, তাহলে সুবিধা হবে। রুট 20-25 সমান সমান কি লিখতে পারি? 5 গুণ 5 গুণ 9 গুণ 9। তাহলে 5 এর জোড়া থেকে একটা ভালো 5 বের হবে, আর 9 এর জোড়া থেকে একটা ভালো 9 বের হবে। তাহলে হবে বাহু সমান সমান 5-9 45। ক্লিয়ার হলো? তাহলে আমার একটা বাহু কত? 45 হয়ে গেল অঙ্কটা। এবার আমি ট্রিক্স যেটা শেখানোর প্রমিস করেছিলাম সেটা শেখাবো। 20-25 কোনো কিছু শেষে যদি 25 থাকে, তাহলে সেটার জন্য আমার 5 আসে। আর এইটা এমন কোন সংখ্যা, এমন কোন দুটো সংখ্যা আছে যে দুটোকে গুণ করলে পরপর এই আগের সংখ্যাটা আসে? তো 20 মানে কি? 20 মানে হলো 4 গুণ 5 পরপর আসে না? তাহলে যে ছোট সেটা আগে বসে যাবে। এই হলো ট্রিক্স, ঠিক আছে? জাস্ট এই 45 এর স্কয়ার 20-25 আবার দেখাচ্ছি। যেই সংখ্যা যদি আমাকে লাস্টে শেষে যদি 5 থাকে কোন সংখ্যার, সেটার বর্গ বের করব কিভাবে? এই লাস্টে যে সংখ্যাটা থাকবে মানে 5 এর স্কয়ার কত? 5-5 25 লিখে দাও। আর তার আগে যে সংখ্যাটা থাকে 4, তার পরের সংখ্যাটা কত? 5, তার সাথে গুণ করে দাও। 4 এর আগে 4 এর পরে কত আছে? 4-5, তাহলে 4 এর পরে 5 আছে, এই দুটোকে গুণ করে দাও। 4-5 20। যেমন ধরো আমি একটা সংখ্যা দিলাম 35,
35 এর স্কয়ার মানে 35 গুণ 35 তোমরা করে দেখো। তাহলে কি বলবো, এই লাস্টে 5 আছে, 5 এর স্কয়ার কত 25, 3 আছে তার আগে, 3 এর পরের সংখ্যাটা কত, ঠিক 3 এর পরের সংখ্যাটা, 3 এর পরে কত 4, তাই না, 3 গুণ 4 গুণ করো 3 4 12 বসিয়ে দাও, দেখো ক্যালকুলেটরে বের করো এটা, দেখো এটা হবে। তোমাদের কাজ হবে তোমরা 75 এর স্কয়ার, 65 এর স্কয়ার, 55 এর স্কয়ার এবং 95 এর স্কয়ার এগুলো করে আমার ভিডিওতে কমেন্টসে কমেন্ট করবে। ওকে, সরল তোমরা নিশ্চয়ই করতে পারবে, অবশ্য আমি করে দিই, সরলটা একটু টাফ আছে তোমাদের। দেখো এই সরলগুলোকে যত সহজে করা যায় না তত সহজে আমি করে দেওয়ার চেষ্টা করব। তোমরা ভালো করে দেখো এবং আস্তে আস্তে শোনার চেষ্টা করো, দেখো সরল নিয়ে কোনোদিনও তোমাদের আর প্রবলেম হবে না। কি করব, আগে আমি এটাকে লিখবো ফার্স্ট, 3 এর 4 ভাগ 2 এর 3 এর 3 এর 8 আছে, তাই না, বিয়োগ ব্র্যাকেট 1 এর 2 গুণ 3 এর 4 যোগ 1 এর 3 বিয়োগ 1 এর 6 যোগ 1 এর 12, এইটার মাথায় দাগ। তাহলে আমি আগে কি করব, ব্র্যাকেটের অংশকে আগে কাজ করব। ব্র্যাকেটের মধ্যে আছে যেটা সেটাকে আমি আগে কাজ করব। তাহলে ব্র্যাকেটের মধ্যে কত আছে দেখো, ব্র্যাকেটের মধ্যে আবার যে অংশটার মাথায় দাগ আছে সেইটুকুকে আগে করব। তাহলে দাগ আছে কার মাথায়, 1 এর 6 যোগ 1 এর 12 মাথায়, তাহলে এদেরকে আগে কাজ করব। এটা যোগ আছে, যোগটাকে আগে করব। তাহলে 6 আর 12 লসাগু কত 12, 6 এর সাথে কত গুণ করলে 12 হবে, 2 গুণ করলে সেই দুটো আমি এর সাথে দেবো। তাহলে 2 1 কে 2 আর যোগ 12 এর সাথে কত গুণ করলে 12 হয়, 1 হলে একটা এর সাথে গুণ করব, তাহলে 3, 3 এর 12 যা আছে সব সেম লিখে যাব। 3 এর 4 ভাগ 2 এর 3 এর 3 এর 8 বিয়োগ 1 এর 2 গুণ 3 এর 4 যোগ 1 এর 3 আর এইটুকু বিয়োগ দিয়ে যেটা বেরোলো আমার 2 এর 1 3, 3 এর 12, এটা করলাম, এইটুকু হয়ে গেল। এবার কি করব, এইটুকুর কাজ করব। দেখো এইটুকু যদি কাজ করি তার মানে তার আগের জিনিস সব লিখলাম, লিখে গেলাম। তো এবার এইটুকুর কাজ করব। এইটুকুর কাজে আমি কি করব, এই 3 আর 12 লসাগু কত 12, ওকে। তাহলে 12 হলে 3 এর সাথে কত গুণ করলে 12 হয়, 4 গুণ করলে সেই 4টা এর সাথে গুণ করব, 4 1 কে 4 আর -3, তাহলে 1 এর 12, তাহলে এটা হলো 1 এর 12। তাহলে আমি বাকিটুকু লিখে নেব, 3 এর 4 ভাগ 2 এর 3 এর 3 এর 8 বিয়োগ 1 এর 2 গুণ 3 এর 4 যোগ এই টোটালটা মিলে কত হলো, 4 এর থেকে 3 বাদ দিলে 1 এর 12 হলো। বাস ক্লিয়ার, এইটুকু আমার কমপ্লিট, ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ। তাহলে এখান থেকে ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, তাই আমি মুছে দিলাম। এবার আমি কি করব, ব্র্যাকেট এ তো ব্র্যাকেটের বাইরে চলে আসলো, ফার্স্ট ব্র্যাকেটের বাইরে চলে আসলো। এবার আমি এই যে গুণের কাজ আগে, না ব্র্যাকেট হয়ে গেল, এবার গুণের কাজ আগে করব। দেখো এর গুণের কাজ মানে কি, গুণের আগেও এর এর কাজ আছে অবশ্যই, তোমরা সেটা জানো, কিন্তু তবু আমি এর এর কাজ না করে কেন গুণের কাজ করছি, সবার আগে কার কাজ, বদমাশে বি, তাই না, বি মানে ব্র্যাকেট, ব্র্যাকেটের ভিতরে যারা থাকবে তাদের কাজ করবে, ব্র্যাকেটের ভিতরে মানে চিহ্নতে যে গিয়ে তার কাজ করব। তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নতে গিয়ে কে, এই গুণটা, বাকিগুলো লিখে দাও, 2 এর 3 এর 3 এর 8 বিয়োগ গুণ করো, 3 1 কে 3 উপরেরটা উপরে গুণ, 3 এর সাথে 1 গুণ, 4 এর সাথে 2 গুণ, 3 1 কে ব্র্যাকেট দিয়ে দাও, 3 1 কে 3 আর 4 দিয়ে গুণে 8 যোগ 1 এর 12, এই ব্র্যাকেটের ভিতরে কাজটা করো, করলে এটা কত হবে, 8 12 12 12 12 দুগুণে 24, 3 8 24, তাহলে এর লসাগু হবে 24। 8 এর সাথে কত গুণ করলে 24 হয়, 3 3 8 24, সেই 3টা ওর উপরে গুণ করব, 3 3 কে 9 আর যোগ 12 12 সাথে 2 গুণ করলে 2 1 কে 2, তাহলে 9 আর 2 কত 11, তাহলে এটা হবে 11 এর 24, 9 আর 2 11 11 এর 24 লিখলাম। আর বাদ বাকি আগে যা ছিল তা লিখে দেব, 3 এর 4 ভাগ 2 এর 3 এর
3 এর 8 বিয়োগ কত, ব্র্যাকেটের কাজ হয়ে গেলে টোটালটা মিলে এই টোটালটার বদলে আমি এটা লিখবো 11 র 24। ক্লিয়ার? দেখো এইটুকু আমি মুছে দিচ্ছি, এইটুকু মুছে দিয়ে এইখান থেকে এইটুকু বাকিটুকু করব। এবার এর কাজ করব, 3 এর 4 ভাগের আগে কিন্তু এর কাজ আছে, তাহলে এটা এর কাজ করব। এই 2 এর সাথে 3 গুণ, 3 দিয়ে গুণে 6 আর 3 এর সাথে 8 গুণ, 3 8 24 বিয়োগ 11 র 24। ক্লিয়ার? মুছে দিলাম। এবার একটা জিনিস দেখো তোমরা শিখে রাখো, বিয়োগ আর ভাগ রয়েছে শুধু বেঁচে, তাহলে এর মধ্যে কার কাজ আগে হবে বলো তো? এইটুকুর মধ্যে এবার এই ভাগের কাজটা আগে হবে, তাই না? তাহলে ভাগের কাজ যদি আমি করি 3 এর 4, যেখানে এই যে ভগ্নাংশের অঙ্কতে বা সরলের মধ্যে যেখানে আমি ভাগ দেখব সেখানে আমি ভাগের বদলে গুণ চিহ্ন দেব। দিলাম, ভাগ দেখলেই আমি গুণ চিহ্ন দেব, গুণ চিহ্ন দিয়ে তার পরের সংখ্যাটাকে উল্টে দেবো। নিচে উল্টানো মানে কি, এ দেখো 6/24 আছে, তাহলে নিচে যেটা আছে সেটাকে উপরে লিখবো, উপরেরটা নিচে লিখবো। নিচে কি আছে 24 আর উপরে কি আছে 6, সেটাকে নিচে লিখবো। বাস এইটুকুই তোমার কাজ, ঠিক আছে? তাহলে কোনো অঙ্ক তোমাদের ভুল হবে না। এই 3 দিয়ে 6 কাটে, দেখো উপর নিচে কাটে আমরা জানি, 3 দিয়ে গুণে 6 আর 4 এর সাথে 24 কাটো, 4 4 6 24, 4 বছর 20, 4 6 24। তাহলে ভিতরে 4 এর ঘরে নামতে পারো, দেখো 4 6 24 হবে। তাহলে উপরে কত হলো, কিছু থাকলো কি, থাকলো এই 2 আছে আর 6, তাহলে 3। আর এখানে কত 11/24, তাহলে এখানে উপরে শুধুমাত্র 3 রয়েছে, সমান 3 বিয়োগ 11/24। এটা আবার করো, 3 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এখানে আমার লসাগু হবে 24। 1 এর সাথে 24 গুণ করলে 24 হয়, সেই 24টা আমি 3 এর সাথে গুণ করব। 3 4 12 নামে 2, 3 দিয়ে গুণে 6 আর 1 7 72 বিয়োগ 11 করলে হবে 1 6 24। এটা যদি ভাগ করে দেয় তো ভাগ করে দাও, আর এরকম থাকলে এরকম লিখে দাও। তাহলে আমরা যদি এইটাকে এখানে লিখি যে 61/24 ভাগ করো 61, 24 দুগুণে 48, 3 দুগুণে 6, তাহলে 24 দুইবার যাবে, 24 4 দুগুণে 8, 2 দুগুণে 4 48, 8 9 10 11, 3 4 5 6 13, তাহলে 2 পূর্ণ 13 24। এরকম কিছু আছে নিশ্চয়ই, উত্তরে থাকতেই হবে। তো বুঝতে পারলে পুরো সিকোয়েন্সটা। এখানে শুধু আমি এক্সট্রা কি করেছি, তোমাদের মেইন এখানে শেখানোর যেটা ছিল আমার, যে আমি যেখানে ভাগ চিহ্ন পাবো এর কাজটা আগে করবো, করে নিলাম, ভেরি গুড। এবার যেখানে আমি ভাগ চিহ্ন পাবো, এখানে গুণ তো আছে মানে বিয়োগই তো আছে, 24 24 কাটার কথা ছিল না তো, ঠিক আছে। তো যেখানে আমি ভাগ চিহ্ন পাবো সেই জায়গায় আমি গুণ চিহ্ন বসাবো, গুণ চিহ্ন দিয়ে যেটা নিচে থাকবে সেটাকে উপরে দেবো। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে, যেমন ধরো এমন থাকলো 4 এর 7, আচ্ছা হ্যাঁ 4 এর 7 ভাগ 4, তাহলে কি করব, এ কে আমি কি করে গুণ দিয়ে উল্টাবো, তাই না? এর নিচে তো কিছু নেই। আমরা জানবো পৃথিবীতে যেই সংখ্যায় আমি বলি না তার নিচে সবসময় একটা 1 থাকে। ধরো আমি লিখলাম 7, তার নিচে অবভিয়াসলি 1 থাকে। ধরো আমি বললাম 4, তার নিচে একটা 1 থাকে। এরকম এই সংখ্যাটাতে দেখো 4 7 ভাগ আছে, গুণ দেবো, গুণ দিলে নিচে কিছু নেই মানে 1 তো আছে, এটুকু তো আমরা জানি। তো সেই 1টাকে উপরে দিয়ে দেবো আর এই 4টাকে নিচে দিয়ে দেবো, দেখো 4 4 কেটে যাবে। এইভাবে সব অঙ্ক করতে হয়, ঠিক আছে? চলো মুছে দিলাম। নেক্সট অঙ্কটা দেখো, বিয়োগ করো, এটা আমার লাস্ট অঙ্ক। আর তোমাদের পরীক্ষা সব চলে এসছে খুব তাড়াতাড়ি, সো তোমরা সবগুলো ভিডিও নিশ্চয়ই আমার দেখে নিয়েছো। সো কনসেপ্ট তো সব ক্লিয়ার হয়ে গেছে অঙ্ক সম্বন্ধে। অবভিয়াসলি পরীক্ষা ফাটিয়ে দেবে, ঠিক আছে? খুব ভালো হবে, আশা করি তোমাদের সবগুলো পরীক্ষা ভালো হবে, খুব ভালো দাও। এবং পরীক্ষা দেওয়ার সাথে সাথে আমার যে কোনো ভিডিওতে তোমরা গিয়ে কমেন্টস করবে যে আমার পরীক্ষা ভালো হয়েছে, কত কি অ্যাটেন্ড করেছো, কত কি পেরেছো, এবং কোথাও যদি প্রবলেম থাকে সেগুলো আমাকে ভিডিওর কমেন্টসে জানাবে। আমি সেগুলোকে পরের ক্লাসে ইমপ্রুভ করে দেবো এবং যেটুকু শিখে নিয়েছো যথেষ্ট। সো তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে।
আর সবগুলো ভিডিও আমি দিতে পারিনি, আমার শারীরিক অবস্থা মানে মানে আমি একটু অসুস্থ ছিলাম, সো তার জন্য আমার ভিডিওগুলো সব মানে যায়নি। তো যে কটা দিয়েছি মোটামুটি তোমাদের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা আমার ভিডিও দেখলে। সো দেখো লাস্ট অঙ্ক 4-এর ঘ, 9 9 9 বিয়োগ 9 7 6 9 7 7। আচ্ছা চলো এটাতে একটা প্রসেস করি। যদি আমি এটার সাথে এটা লসাগু করে মানে গুণ করে যদি এটা লসাগু করে করতে যেতাম তাহলে আমার 7 দিনে অঙ্ক শেষ হতো না, এত বড় সংখ্যা হতো, ঠিক আছে? তো আমি এটাকে কিছু একটা বুদ্ধি করে আমাকে অঙ্কটাকে দারুণভাবে সহজে এবং সুন্দরভাবে করতে হবে। সো যদি আমি 1000 থেকে 1 বিয়োগ দিই তাহলে আমার গিয়ে লাস্টে কিছু আসছে না। ওকে চলো আমি বিয়োগ দেবো না, 1 কমাবো, 9 9 8 যোগ 1। দেখো 998 সাথে 1 যোগ করলে 99, এই গোটাটাকে আমি এভাবে লিখতে পারি, কেউ কিছু বলার নেই, কেন কিনা দুটো যোগ করে তো সেই একই হচ্ছে। বিয়োগ 9 7 6 9 7 7 লিখলাম। কেন কিনা দেখো এইরকম না করলে আমার পক্ষে অঙ্কটা করা সম্ভব ছিল না, এটা করাতে একটা বুদ্ধি আমার মাথায় আসলো, যেটার জন্য আমি করলাম। তোমরা দেখো কিভাবে মানে প্ল্যানটাকে আনা গেল। 9 9 8 যোগ একের নিচে কিছু, দেখো এইটুকুকে একটা পেয়ার বানিয়ে নিলাম আমি। এবার এইটুকুকে আমি লসাগু করবো, 9 7 7। একের নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 997 সাথে কত গুণ করলে 1 হবে? 1 গুণ করলে মানে 1 এর সাথে কত গুণ করলে 997 হবে? 997, তাহলে 997 লসাগু বিয়োগ 976। আর এই পাশে কত রয়েছে? 9 9 8 যোগ এটা থেকে এটা বাদ দিলে কত হয়? 1/977। আমরা এইটুকুকে জানি না যে এইটা যোগ এইটা এরকম যদি থাকে তাহলে 9 9 8 পূর্ণ 1-এর 9 7 7 লিখতেই পারি। ধরো একটা সংখ্যা আছে 1 পূর্ণ 7-এর 8 হলো, এইটার বদলে আমি এরকম লিখতে পারি না 1 যোগ 7-এর 8, বা 1 যোগ 7-এর 8 কে আমি এটাও তো লিখতে পারি 1 পূর্ণ 7-এর 8। সেম জিনিস দেখো এইটা যোগ এইটাকে আমি এরকম আছে এরকম আমি এটা তো লিখতেই পারি, সেই জিনিসটাই লিখলাম। উত্তর মিলিয়ে দেখো এটাই থাকবে অবভিয়াসলি। তোমরা বুঝতে পারলে? কেমন লাগলো টোটাল ভিডিওটা তোমরা আমাকে কমেন্টস করে জানাবে, আর পরীক্ষাটা ভালো করে দাও ভালোভাবে। আর দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আমাদের সাথে। আর তোমরা যারা অবশ্যই পড়তে চাও, অনলাইন ক্লাসগুলো নিতে চাও, তারা আমার এই ডেসক্রিপশন বক্সে গিয়ে আমার গ্রুপে যোগ হয়ে যাও। গ্রুপে যোগ হয়ে যাওয়ার পরে তোমাদের নাম এবং কোন স্কুল আর কোন ক্লাস সেটা আমাকে মেসেজ করবে, ওই গ্রুপে পাঠাবে, আমি সেই অনুযায়ী তোমাদের গ্রুপে ভাগ করে দিয়ে আমি তোমাদের ক্লাসগুলোকে আলাদা করে দেবো, ঠিক আছে? চলো দেখা হচ্ছে পরে। আর তোমাদের সুন্দর পরীক্ষার জন্য আমার শুভকামনা রইল, তোমরা অবশ্যই ভালো পরীক্ষা দাও।